আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন। ইকবাল বাংলা কেয়ার ইউটিউব চ্যানেল থেকে আজকে আমরা প্রকৃতি প্রত্যয়ের বৃদ্ধির নিয়মে যে 4টি সূত্র আছে, এই সূত্রের 1 নং সূত্র হচ্ছে ই দীর্ঘ ই ইকুয়াল ওই, অর্থাৎ প্রত্যয়ান্ত শব্দের আগে যদি ওই বা ওইকার হলে ওই বা ওইকার হলে তার জন্য প্রকৃতির আদিস্বরে ই দীর্ঘ ই বা তাদের কার হবে। এই সূত্র নিয়ে আমরা আজকে আলোচনা করব। ইতিপূর্বে আমরা গুণের নিয়মের 3টি সূত্র আমি ক্লাস দিয়েছি। গুণের নিয়মের 3টি সূত্রের ক্লাস আমি দিয়ে ফেলছি। আজকে হচ্ছে বৃদ্ধির এই সূত্র, মানে রশ্মি দীর্ঘ ই ইকুয়াল ওই বা ওইকার ইকুয়াল রশ্মি অথবা দীর্ঘ ই, অর্থাৎ প্রত্যয়ান্ত শব্দের আগে যদি ওই বা ওইকার হলে, খুব মন দিয়ে শুনবেন, কোন শব্দের আগে যদি ওই বা ওইকার হলে তার জন্য প্রকৃতির আদিস্বরে কি হবে? রশ্মি দীর্ঘ ই বা তাদের কার হবে। তাহলে আমি এখন মূল পর্বে যাওয়ার আগে একটা কথা বলে যাই, সেটি হচ্ছে যারা বিসিএস পরীক্ষা দিবেন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ নানান পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন, তারা এই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং যারা বিভিন্ন পরীক্ষা দিবেন তাদেরকে বলবেন এই ক্লাসগুলো দেখতে। আশা করি তারা উপকৃত হবে। তাহলে আমরা শুরু করি। তাহলে এখন দেখেন, আমি কোনো একটি শব্দের আগে যে ওই বা ওইকার হয়, এই ওইকার যুক্ত কিংবা ওই যুক্ত শব্দ আমি লিখছি, একটু খেয়াল করেন। যেমন আমি লিখলাম চৈত্র। আমি এখানে যে শব্দগুলো লিখছি, এই শব্দগুলোর প্রত্যেকটি শব্দের আগে কিন্তু ওই বা ওইকার আছে। ওই বা ওইকার যুক্ত শব্দ এখন প্রকৃতি প্রত্যয় যদি আমরা করি, তাহলে এটার প্রকৃতি প্রত্যয় কি হবে? একটু এবার আমার দিকে তাকান, একটু খেয়াল করতে হবে। প্রথম শব্দ হচ্ছে কি? চৈত্র, তাই না? এখানে প্রথম শব্দ কি? চৈত্র। এখন দেখেন তো, এই চৈত্র এই শব্দের মধ্যে আমার সংকেত কি আছে? ওইকার সংকেত কি? এই যে ওই হচ্ছে আমার সংকেত, কিংবা ওই অথবা ওইকার। এখন ওইকার যেহেতু আমার সংকেত, বিদায় আমার সংকেতটি উঠাতে হবে। সংকেত উঠানোর আগে আমার আরেকটা কাজ কি? প্রত্যয় বের করা। এখানে দেখেন তো, এই শব্দটার মধ্যে আমরা যদি প্রকৃতি প্রত্যয় করি, প্রত্যয়টা কি আসে? এখানে দেখেন তো, শেষে কি আছে? এরকম না? তরফলাত্র। এই যে তরফলাত্র, এটা যদি আমার শেষের বর্ণ হয়, এখান থেকে কিন্তু প্রত্যয় বের করতে হবে। আপনাকে যেভাবে হোক প্রত্যয়টা বের করতে হবে। আচ্ছা, এখানে যুক্তবর্ণ করুন তো। এটা তো একটা যুক্তবর্ণ, তাই না? এটাকে যদি আমরা যুক্তবর্ণ করি তাহলে কি হয়? ত হসন্ত যুগ রফলা, এরকম না? তাহলে রফলাটা হচ্ছে একটা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। তাহলে এখানে দেখেন তো, রফলা মানে আমরা ফলা বলতেছি, তাহলে এখানে একটা ব্যঞ্জন বর্ণ লুকাইতে আছে না? বিদায় এখানে একটা আছে। কি আছে? আছে। তাহলে এখানে অটা হচ্ছে প্রত্যয়। এখানে অটা কি? প্রত্যয়। এখন ব্যাকরণবিদরা আমাদেরকে বলছেন, এই জায়গায় অও দিতে পারবেন, আবার ইষ্ণ এটাও দিতে পারবেন। ইষ্ণ, এই যে দেখেন, ইষ্ণ সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের প্রথম প্রত্যয় হচ্ছে ইষ্ণ। এখানে ইষ্ণ দিলেও শুদ্ধ, অ দিলেও শুদ্ধ। ওকে, ফাইন। তাহলে আমরা দেখি এখানে যে প্রত্যয় অ হয়, এবার সংকেত কি আছে? ওইকারটা যদি আমরা উঠাই ফেলি, তাহলে আমার মূল বর্ণ কি আছে? চত্র। কি আছে এখন দেখুন তো একটু? চত্র না? এখন এই চত্রটাকে আমাকে কি করতে হবে? প্রকৃতি করতে হবে। একটু খেয়াল করেন, এখানে যদি আমি বর্ণ দিই ইচত্র, এটার কোনো অর্থ আছে? অথবা দীর্ঘই দিলে কোনো অর্থ নেই, বিদায় আমি এখানে বর্ণ দিব না। এবার সংকেত দেন তো। রশি দিলাম, রশিকার। চিত্র, অর্থ আছে? চিত্র মানে কোন একটি নাম অঙ্কন করছি, ওই যে চিত্র। তাহলে চৈত্র, এর ভিতরে কি ক্রিয়া আছে নাকি নাম আছে? এবার আপনারা বলেন। যদি ক্রিয়া থাকে তাহলে আমি এখানে বলছিলাম ধাতু চিহ্ন, প্রকৃতি চিহ্ন হবে, হসন্ত হবে। এই যদি নাম হয়, আমি আগেই বলছিলাম যে যদি শব্দগুলো যদি নাম হয়, সেক্ষেত্রে এই জায়গায় ধাতু চিহ্ন বা প্রকৃতি চিহ্ন হবে না। চৈত্র এই শব্দের ভিতরে ক্রিয়া নাই, বিদায় এখানে কি হবে না? প্রকৃতি চিহ্ন বা ধাতু চিহ্ন হবে না। এখানে হসন্তও হবে না, বিদায় এটা হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। কারণ অ বা ইষ্ণ, এটা কোন প্রত্যয় আছে? সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। কারণ আমি তো আপনাকে প্রত্যয় মুখস্থ করে ফেলেছি আগে। এই তাহলে এটা হবে তদ্ধিত প্রত্যয়। এবার দেখুন তো, ঐতিহাসিক, এখানে প্রত্যয় কি আছে শেষে? প্রত্যয় দেখতে পাচ্ছি আমি এখানে ইক বা ইস্নিক, সমার্থক প্রত্যয়। এই অ এটাও হবে, ইষ্ণ এটাও হবে, সমার্থক প্রত্যয়।
এখানে ইক হবে, স্নুক হবে, সমার্থক প্রত্যয় মনে রাখবেন। আবার স্নিকটাকে ঈদ করে ইক করা যায় কেমনে, এটা শিখেন। এখানে দেখুন তো, এখানে আমি বর্ণ করি মূর্ধন্য স, হসন্ত ইয়, হ্যাঁ, ইয় হসন্ত যোগ রসিকার যোগ ক, এরকম না? যদি আমি এটাকে বর্ণ করি, এবার দেখুন তো, আমি এই দুটি বর্ণ দে মূর্ধন্য স এবং ইয়কে যদি বাদ দিয়ে ফেলি, ঈদ কি? ঈদ হচ্ছে প্রত্যয় অংশে পরিবর্তন, আগে বলছিলাম ঈদ কি? প্রত্যয় অংশে পরিবর্তন। তাহলে এই দুটা বর্ণকে যদি আমি কেটে ফেলি, এই যে ঈদ করি, তাহলে এখানে কি আছে? রস ই ক না, এই যে ইক হয়। তাহলে ব্যাকরণবিদ যদি আপনাকে ইক দিলেও শুদ্ধ, স্নিক দিলেও শুদ্ধ। তাহলে এখানে আপনার প্রত্যয় কি আছে? ইক বা স্নিক। কেমন? এই এবার আমি যদি এখানে প্রত্যয়টা উঠাই ফেলি, এই যে উঠাই ফেললাম, ওকে, তাহলে আর কি আছে? ঐতিহাস। আর কি আছে দেখেন তো? ঐতিহাস। ঐতিহাসের মধ্যে এবার আমার সংকেত কি? ওই বা ঐকার না? তাহলে ঐকারটা উঠান, ওই যে ওই উঠাই ফেললাম, তাহলে আর কি আছে? তিহাস। এই যে তিহাসটা বসান তো, এবার তিহাস, এই তিহাসটা দিলাম। এবার প্রকৃতি করেন, তিহাসটাকে অর্থবহ করতে হবে না? অবশ্যই হবে। তাহলে এখন কি বর্ণ বসাবো? এবার বর্ণ বসান তো, রস ই দিলাম, তাহলে রসি বসালে অর্থ হয় ইতিহাস। তাহলে ইতিহাসের অর্থ আছে, ইতিহাস মানে একটা বইয়ের নাম, গ্রন্থের নাম। বিদায় ঐতিহাসিক, এখানে ক্রিয়া নাই, নাম হবে। বিদায় এখানে ধাতু চিহ্ন বা প্রকৃতি চিহ্ন হবে না, এখানে হসন্ত হবে না। তাহলে ইতিহাস যোগ ইক বা ইসনিক ইকুয়াল ঐতিহাসিক, তদ্ধিত সংস্কৃত প্রত্যয়। মনে হয় কি? রসি ক ইক না, তাহলে ইকটা উঠালাম, সমার্থক প্রত্যয় ইক বা ইসনিক। এবার সংকেত কি আছে? ঐকার, তাহলে ঐকারটা উঠান তো, ওকে উঠালাম। আর কি আছে এখানে দেখুন তো? ব মা ন, বমান, তাই না? বমান হয়, প্রত্যয় এবং সংকেত উঠালে বমান হয়। এবার অর্থবহ করেন, এখান থেকে যে কোনো একটা বসান্ত, কি হবে? বর্ণ হবে, বর্ণ রসি দিলে কি হয়? ইবমান বা ইবমান, অর্থ নাই, তাহলে এখানে কি হবে? রসিকার। তাহলে বিমান যোগ ইক বা ইসনিক ইকুয়াল বৈমানিক। একইভাবে এবার দেখুন তো বৈজ্ঞানিক, এবার বৈজ্ঞানিকটাকে আপনি প্রকৃতি প্রত্যয় করেন, তাহলে একইভাবে এখানে রসি ক, রসি ক, ইক হচ্ছে প্রত্যয়, রসি ক ইক বা ইসনিক হচ্ছে প্রত্যয়। এবার এখান থেকে আপনি আমার সংকেত উঠাই ফেলবো, ঐকারটা উঠালাম, তাহলে আর কি আছে? বজ্ঞান, তাই না? জ্ঞান, বজ্ঞান না? তাহলে এবার অর্থবহ করেন, বর্ণ বসবে, রসি দীর্ঘ হবে, রসি দীর্ঘ কোনো অর্থ নাই, তাহলে আবার সংকেত কি? এখানে কি হবে? বিজ্ঞান। তাহলে বিজ্ঞান যোগ ইক বা ইসনিক ইকুয়াল বৈজ্ঞানিক, তদ্ধিত সংস্কৃত প্রত্যয়। এবার দেখেন তো, একটা বেজাল শব্দ, একটা ব্যতিক্রম একটি শব্দ আসছে, কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়। এই শব্দটা দেখবেন বারবার পরীক্ষায় প্রশ্ন হয়, কিন্তু আমরা পারি না। কি কারণে? বিভিন্ন সংকেতের কারণে। এবার দেখেন তো, এখানে বর্ণটা কি? আমার প্রথম প্রত্যয় হচ্ছে প্রত্যয় বের করা। এখানে ব আছে না? এই যে ব এর ভিতরে কিন্তু একটা অ আছে। আমার ওই বর্ণের ক্লাসের মধ্যে আমি কিন্তু এগুলো বলছিলাম, বর্ণ এবং অক্ষর। এই যে ব এর ভিতরে কি আছে? অ আছে, এই অটা হচ্ছে প্রত্যয়। তাহলে এই অটাকে আমি প্রত্যয় হিসাবে নিলাম, ওকে, অ নিলাম, অথবা ইষ্ণ, যে কোনো একটা নিতে হবে, সমার্থক প্রত্যয়। তাহলে আমি ব অথবা অ, এই জায়গা থেকে অটা নিলাম। এখন এই যে ব আছে না, তাহলে বটাকে আমি এখানে বসাই, সমস্যা নেই, বটাকেও বসালাম, ব অ ইষ্ণ, তিনটাকেই নিলাম। নেওয়ার পরে আমি বটাকে উঠাই ফেলবো, কেন? বটাকে প্রত্যয় হিসাবে আমি কাউন্ট করছি, ওকে, এবার নিয়ে ফেলছি। নেওয়ার পরে এখন আমাদেরকে ব্যাকরণবিদরা বলছেন, এই যে ইতের কারণে এই বটাকে আমরা বাদ দিব, এই বটাকে কি করে ফেলবো? কেটে ফেলবো। এই যে কাটাকে কি বলবো? ঈদ বলবো। তাহলে এই বটাকে যদি আমি উঠাই ফেলি, তাহলে আমার সংকেত কি আছে? এবার ঐকার। তাহলে ঐকারটা উঠালাম, আর বর্ণ কি আছে? শস। দেখেন তো, শস, তালব্যস্য, শস না? এই শসের কোনো অর্থ আছে? নেই তো। মন দিয়ে শুনবেন কিভাবে অর্থবহ হয়। তাহলে শসের কোনো অর্থ নেই। এখন এটাকে অর্থবহ করতে হলে আমি কি বর্ণ বসাবো? ঈশসের কোনো অর্থ আছে? নেই। দীর্ঘ ই দিলেও নেই। এখন ব্যাকরণবিদরা বলছেন এই জায়গায় এই শব্দটাকে অর্থবহ করবার জন্য আপনাকে এখান থেকে আনতে হবে রস ইকার। তাহলে কি হলো? শৈশব মানে কি? শৈশবকাল মানে শিশুকাল থেকেই শুরু যেটা, তাহলে এটাকে শীষ হলো। এবার অতিশায়নের দৃষ্টিকোণ থেকে এই অতিশায়নের কারণে এখানে আপনাকে এক্সট্রা রসুকার আনতে হবে, এটা অতিশায়নের নিয়ম। প্রকৃতি অংশে যদি কোনো বর্ণ যুক্ত হয় কিংবা বর্ণ যদি বাদ যায়, ওই শব্দটাকে অর্থবহ করবার জন্য সেটাকে অতিশায়ন বলে।
এবার দেখেন তো শিশু যোগ অ বা ইষ্ণ ইকুয়াল শৈশব। এই এবার দেখেন তো কৈশোর, তাহলে কৈশোরে এটি কি হবে? কৈশোরে এবার খেয়াল করুন তো র আছে না, তাহলে একইভাবে র এর ভিতরে একটা অ আছে, তাহলে এই অটা হচ্ছে আমার প্রত্যয়। তো সংকেত কি আছে? সংকেত হচ্ছে ঐকার, ঐকারটা উঠান, তাহলে উঠালাম। আর কি আছে? ক তালব্য উকার র, কসুর। কসুরের কোনো অর্থ আছে? নেই, তাহলে বর্ণ বসাবো, অর্থ হয় না। তাহলে এখন কি করব? রসি অথবা দীর্ঘ ইকার, এখান থেকে হবে রসিকার। তাহলে কিশোর যোগ অ বা ইষ্ণ ইকুয়াল কৈশোর। এবার দেখেন তো আশৈশব, এখানে আমরা পেয়েছিলাম শৈশব, যদি আশৈশব হয় তাহলে আটা তো উপসর্গ, প্রথম কাজ আটা উপসর্গ। আমি আগেই বলছি যদি কোনো শব্দের আগে যদি উপসর্গ হয় সেক্ষেত্রে এই উপসর্গটাকে প্রকৃতির আগে, এই যে প্রকৃতির যে ঘরটা আছে এই প্রকৃতির আগে প্লাস দিয়ে ওই উপসর্গটা বসে রাখতে হবে। তাহলে আমি আটা বসে রাখছি, এই তাহলে আটা আমি উঠে ফেলবো, প্রথম কাজ। যদি উপসর্গ থাকে উপসর্গটাকে বসে রাখতে হবে প্রকৃতির আগে। এই এরপরে এবার দেখুন তো শৈশবটাকে কিভাবে করছি, তাহলে এখানে প্রত্যয় হবে অ বা ইষ্ণ। তাহলে অ বা ইষ্ণ যদি প্রত্যয় হয় তাহলে বটাকেও বসান, কোনো সমস্যা নাই, বটা বসালাম। তাহলে বটা বসানোর পরে এবার কি হবে? ইতের কারণে বটা যাবে না, কাটা যাবে, কাটা যাবে, তাহলে বটা উঠাই ফেলছি, অ বা ইষ্ণ হবে। এবার সংকেত উঠান, উঠাইলাম, তাহলে এখানে আর কি হবে? স স, এরকম না, অর্থ নেই বিদায় আগেরটার মতো এখান থেকে রসিকার আনতে হবে আর এখান থেকে অতিশায়ন করে রসুকার আনতে হবে। আযুগ শিশুযুগ অ বা ইষ্ণ ইকুয়াল আশৈশব। এবার দেখুন তো ধৈর্য, একটু দেখেন তো পরীক্ষায় কিন্তু বারবার প্রশ্ন হয় ধৈর্য না। এখন দেখুন তো শেষে কি আছে? ধৈর্যের মধ্যে শেষে কি? জ না, এই যে জ, জ নামে একটা প্রত্যয় আছে, দেখবেন জ অথবা ঘ্যান, জ অথবা ঘ্যান নামে একটা প্রত্যয় আছে, জ্ঞান অথবা জ, জ্ঞান অথবা জ, এই এখান থেকে আপনি যে কোনো একটা বসাইতে পারবেন, জও বসাতে পারবেন অথবা জ্ঞান এটার বসাতে, কিন্তু জ্ঞান বসালে এখানে হসন্ত হবে, জ্ঞানের মধ্যে হসন্ত আছে, আবার জয়ের মধ্যে হসন্ত নাই, জ এরকমই। তাহলে জটা আমি উঠাই ফেলছি, ওকে উঠালাম। উঠানোর পরে এবার একটু খেয়াল করেন, এটার দিকে খেয়াল করেন, আমার সংকেত কি? ঐকার। তাহলে ঐকারটা যদি উঠান তাহলে এখন কি আছে? ধর না, ধর ধর ধ র, এই যে ধর আছে দেখেন না, ধ ওই একটা র হয়ে যাবে, ধর। তাহলে এখন ধর যদি হয় এটাকে আমাকে এই অর্থবহ করতে হবে। তাহলে এখান থেকে কি হবে দেখুন তো, বর্ণ বসান, ইদর, ইদরের কোনো অর্থ আছে? নেই। তাহলে ইদর যদি অর্থ না হয় তাহলে এখন কি রসিকার হবে? তাহলে রসিকার দিলেও তো অর্থ নাই, এখন কি হবে আপনারা বলেন? তাহলে এখানে হবে ধ দীর্ঘ ইকার ধি, ধীর। এ দেখেন ধীরগতি, একটা ধীরগতি শব্দ আছে, ধৈর্য থেকে ধীরগতি, ধীর থেকে ধৈর্য, কেমন? এই তাহলে ধীর যোগ জ ইকুয়াল ধৈর্য। তাহলে এবার দেখুন তো ধৈর্য এটা কি নাম না ক্রিয়া? একটু খেয়াল করেন তো, ধৈর্য ধারণ করা তাহলে ক্রিয়া না, এখানে হবে অবশ্যই প্রকৃতি বা ধাতু চিহ্ন, আর এখানে হবে হসন্ত, ভুল করা যাবে না। এই যে ধৈর্য এটা হচ্ছে একটা ক্রিয়া, ভিতরে ধৈর্য ধারণ করা, বিদায় এটা না হবে ধাতু চিহ্ন প্রকৃতি চিহ্ন, এখানে হসন্ত, তাহলে দীর যুগ জ অথবা জ্ঞান ইকুয়াল ধৈর্য। এবার দেখেন তো অধৈর্য, অধৈর্য কি হবে? তাহলে অটা উপসর্গ, অটা আপনি এই যে প্রকৃতির আগে প্লাস দিয়ে বসে রাখেন, রাখলাম, অটা উঠাই ফেলেন, উঠালাম। এবার এখানে জ অথবা ঘ্যান এই যে বসালাম, বসানোর পরে জটা উঠাই ফেলবো, হ্যাঁ উঠালাম, তাহলে সংকেতটা উঠাইছি। এবার আছে কি? ধর। তাহলে একইভাবে ধীর দে ধাতু চিহ্ন হবে, এখানে প্রকৃতি চিহ্ন হবে, এখানে হসন্ত হবে, অযুগ ধীর যুগ জ অথবা জ্ঞান, অধৈর্য। এবার দেখেন বৈষ্ণব, এই শব্দটা বারবার পরীক্ষায় প্রশ্ন হয়। বৈষ্ণব এখানে ব আছে না, তাহলে ব সহ আমি এখানে প্রত্যয় হিসাবে নিয়ে নেব, বর ভিতরে একটা অ আছে, আবার ইষ্ণ এটাও নেন, তাহলে বটা উঠে ফেলবো, উঠে ফেলবো, হ্যাঁ উঠালাম। এবার প্রত্যয় ইতের কারণে বটা কাটা যাবে, তাহলে বটা কাটা গেলে কি হবে? তাহলে বটা আমি উঠে ফেলছি, হ্যাঁ উঠালাম। এবার এখানে কি আছে? বৈষ্ণব না, তাহলে সংকেত কি? ঐকার, তাহলে ঐকারটা উঠে ফেলেন। তাহলে আর কি আছে? ব মূর্ধন্য শয় ইয়, বষ্ণ না, ব মূর্ধন্য শয় ইয়, বৈষ্ণব। এই যে বষ্ণ, এই বষ্ণটাকে এবার অর্থবহ করেন, কি বর্ণ বসবে? কখনোই বর্ণ বসবে না, তাহলে হবে রসিকার, যে এখানে রসিকার হবে, এটাকে অর্থবহ করার জন্য এখানে হবে রসুকার,
তাহলে বিষ্ণু, বিষ্ণু যোগ অ বা ইষ্ণ ইকুয়াল বৈষ্ণব। এই হচ্ছে আমার আজকের এই সংকেত, রসিকার দীর্ঘইকার ইকুয়াল ওই, মানে বৃদ্ধির 1 নম্বর সূত্র। পরীক্ষা এভাবেও হতে পারে, মনে রাখবেন প্রকৃতি প্রত্যয়ে বৃদ্ধির নিয়মে প্রত্যয়ন্ত শব্দের আগে যদি ওই বা ঐকার হলে প্রকৃতির আদিস্বরে কি হবে, রসি দীর্ঘই অথবা তাদের কার হবে, অথবা বৃদ্ধির নিয়মে প্রকৃতির আদিস্বরে রসি দীর্ঘই বা তাদের কার হলে প্রত্যয়ন্ত শব্দের আগে কি হবে, ওই বা ঐকার হবে। এই হচ্ছে আমার বৃদ্ধির 1 নং সূত্রের আজকের আলোচনা। আমরা পরবর্তীতে এই যে এক একটা সূত্র নিয়ে এগিয়ে যাব, ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।